ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা হলো দেখো, কিংবদন্তি ও পৌরাণিক গল্পের মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো। তাহলে চলো এই প্রশ্নটার উত্তর কিভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে সহজ ভাষায় লিখবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই প্রশ্নটা লেখা আছে। প্রশ্নটা আরেকবার তোমাদের সাথে আলোচনা করছি। কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো। এটাই হলো প্রশ্ন। দেখো, এবার এখানে পয়েন্ট করা আছে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য। এখানে কি লেখা আছে দেখে নাও। এই দুই ধরনের কাহিনীর মধ্যে বিশেষ পার্থক্য দেখা যায় না গেলেও উভয়ের মধ্যে কতগুলি পার্থক্য দেখা যায়। সেগুলো হলো, যেমন দেখো, দুটো জিনিসকেই প্রথমে বলা হচ্ছে এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু যে সমস্ত পার্থক্যগুলো আছে সেইগুলো একটার পর একটা আলোচনা করা হলো। প্রথমেই দেখো আছে শব্দের অর্থগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে দেখে নাও। ইংরেজি শব্দ লেজেন্ড থেকে বাংলা প্রতিশব্দ কিংবদন্তি শব্দের উৎপত্তি হয়েছে। ইংরেজি লেজেন্ড শব্দটি এসেছে আবার ল্যাটিন শব্দ লেজেন্ডা থেকে, যার অর্থ হলো পাঠের বিষয়বস্তু। আশা করি এটা বুঝতে পেরেছ। এই যে লেজেন্ডা যে কথাটা, সেই কথাটার অর্থ অ্যাকচুয়ালি হলো কি পাঠের বিষয়বস্তু, মানে পড়ার বিষয়বস্তু, এটাই বলা হচ্ছে। এর পরে দেখো আছে কিন্তু বাংলা পৌরাণিক কাহিনী শব্দটি এসেছে মিথ থেকে, যার অর্থ হলো গল্প বলা। মানে দেখো, এখানে কিংবদন্তি কথা অর্থ হলো পড়ার বিষয়বস্তু, কিন্তু পৌরাণিক কাহিনীর অর্থ হলো গল্প বলা। এটা এখানে বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে সংজ্ঞাগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে দেখে নাও। সাধারণত মানব জীবনে বিভিন্ন কাজকর্মের এক মনোজ্ঞ বিবরণ, যা শ্রোতা ও বক্তা উভয়কেই সমৃদ্ধ করে, তাকে কিংবদন্তি বলে। মানে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বললাম, ওনার বিভিন্ন কাজকর্ম যদি আমরা পড়ি তাহলে কি হবে, যারা শুনবে ও যারা বলবে উভয়কেই সমৃদ্ধ করবে, অর্থাৎ জ্ঞান দেবে, তাই না? যে বলবে তাকেও তো নিশ্চয়ই সেই ব্যাপারটা নিয়ে জানতে হবে, আর যে শুনবে সেও তো কিছু তথ্য জানবে ওনার কাছ থেকে। এই ব্যাপারই এখানে বলা হয়েছে। মানে হচ্ছে কি, এখানে এর ব্যাপারে আলোচনা করলে আমাদের জ্ঞানের সমৃদ্ধি ঘটবে, এটাই বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো আছে আবার মানব সমাজ ও জগৎ সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেয়, যা তাকে পৌরাণিক কাহিনী বলে। তাহলে দেখো, পৌরাণিক কাহিনী কি, যেটা মানব জগৎ সৃষ্টি কিভাবে হয়েছে, বা পৌরাণিক কাহিনী যেটা বলবে মানে দেবদেবী সংক্রান্ত, সেটাকেই বলা হচ্ছে কি সংজ্ঞাগত পার্থক্য। দেখবে বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের মুখের ভেতরে আমাদের এই গোটা ব্রহ্মাণ্ড আছে, তাই তো? তো এইটাই তো আমাদের জগৎ সৃষ্টি বা মানব সমাজ সৃষ্টির একটা ব্যাপার ইঙ্গিত দিচ্ছে। সেটা কার মাধ্যমে? দেবদেবীর মাধ্যমে। মানে দেবদেবী সৃষ্টি করেছে এই পৃথিবীর, তাই তো? তো এই জন্যই এই ব্যাপারটাকে আমরা পৌরাণিক কাহিনী বলবো। দেখো, এখানে যেটা কিংবদন্তি, এরা কিন্তু কখনোই পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত কোনো কথা বলবে না, ঠাকুর দেবতা এগুলো থাকবে না। এখানে থাকবে কি, যে জ্ঞানের একটা ব্যাপার। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে চরিত্রগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তি চরিত্রগুলি হলো সাধারণ মানুষ, তাদের বিভিন্ন বীরত্বের বা কাজকর্মের কাহিনী থাকে কিংবদন্তিগুলিকে, তাই না? দেখো, এখানে আমরা যদি নেতাজির কথা বলি, তো নেতাজি কি কোনো বীর কাজ করেছেন, তাই না? বীরত্বের কাজ করেছেন, তো তার জন্যই তিনি পরিচিত হয়ে আছেন। তো এখানে এই পরিচিত ব্যক্তি, যেসব মানুষ কোনো বীরত্বমূলক কাজ করবে, তাদেরকেই আমরা কি বলবো, কিংবদন্তি গল্পের হিরো বলবো। তো এখানে কিংবদন্তিগুলোতে
কি থাকবে বলা হয়েছে, বীরত্বের কাজকর্ম যে সমস্ত মানুষ করবে তারা, যেমন নেতাজিকে ধরে নাও। এরপরে দেখো স্ট্যান্ডা চেঞ্জ করে আছে, তবে পৌরাণিক কাহিনীর মূল চরিত্রগুলি হলো দেবদেবী, তাদের অলৌকিক বা লীলার কাহিনী। এটা আমি প্রথম থেকেই বলছি, পৌরাণিক মানেই হচ্ছে পুরাণ, আর পুরাণ মানেই হচ্ছে দেবদেবীর কথা। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে বিষয়বস্তুগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে, বিভিন্ন লোক কাহিনী, জনশ্রুতি, প্রেম বিচ্ছেদের কাহিনী, ডাকাত সন্ন্যাসীর কাহিনী, ভূত প্রেতের গল্প প্রভৃতিকে বলে কিংবদন্তি। আশা করি এটা বুঝতে পেরেছো। কিংবদন্তি কি হলো, বিভিন্ন লোকের কাহিনী, মানে লোককে নিয়ে গঠিত যেই কাহিনী, কিছুটা আবার কি করা হয়েছে, এটা মানুষের কানে কানে শুনে, মানুষের মুখে মুখে থেকে কানে কানে গেছে, তাহলে কানে কানে প্রচারিত হয়েছে। আবার প্রেম বিচ্ছেদের গল্প তো হামেশাই সবাই শুনতে পাওয়া যায়। এরপরে দেখো আছে ডাকাত সন্ন্যাসীর কাহিনী, এটাও পড়া আছে। ভূত প্রেতের গল্প প্রভৃতিকেই বলা হচ্ছে কি কিংবদন্তি। এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো চেঞ্জ করে আছে, আবার পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু হলো কি দেখে নাও, দেবতার জন্ম, জগৎ সৃষ্টির রহস্য, জন্ম মৃত্যু প্রলয়, পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া, স্বর্গ নরক প্রভৃতি। তাহলে এই সমস্ত জিনিস হলো পৌরাণিক কাহিনী, মানে যেটা আমরা ঠাকুরদের ব্যাপারে জানবো, মানে স্বর্গ নরক মানেও তো ঠাকুর, তো এই সমস্ত জিনিসের ব্যাপারে জানবো, সেটাই। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে বিশ্বাসযোগ্যতা। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তির ঘটনাগুলি অবিশ্বাসযোগ্য মনে হলেও ঘটনাগুলির বাস্তবতা ও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। দেখো যেমন আমরা নেতাজির কাহিনী অনেক কিছু শুনি যে ইনি এটা করেছেন, ইনি ওটা করেছেন, কিন্তু আমাদের কিন্তু এটা শুনে মনেই হতে পারে যে একটা মানুষ কিভাবে এত পারফেক্ট হয়ে তিনি আমাদের বিশ্বাসটা অর্জন করেছেন, এটা একটা সন্দেহের চিহ্ন আসতেই পারে। কিন্তু যদি আমরা সেই সন্দেহের জন্য তাকে নিয়ে যদি জানার চেষ্টা করি, তার ব্যাপারে রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে তিনি সত্যি অনেক কাজ করেছিলেন, এখনো পর্যন্ত যার অনেকটাই আমরা জানি না। তো এইগুলোই কিন্তু আমরা জানতে পারবো বিভিন্ন প্রমাণের সাথে। তো এটাই এখানে বলা হয়েছে কিংবদন্তির ঘটনা। এরপরে দেখো স্ট্যান্ডা চেঞ্জ করে আছে, তবে পৌরাণিক কাহিনীতে যে ঘটনার বিবরণ থাকে তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তাই তো যাবেই তো না যে পৌরাণিক কাহিনীতে যে ঘটনার বিবরণ আছে তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, কারণ এখন আমাকে কে বলবে ঠিক করে যে আচ্ছা আজকে এই স্বপ্নটা কেউ দেখেছিল আর এটা এই সময়ে দেখেছিল, তো এখানে কোনো সত্যতা জিনিসটা নেই। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট আছে ভিত্তিগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তি গড়ে উঠেছে কোনো দেশের বিশেষ অঞ্চলের লোকাচার, লোকবিশ্বাস ও সমাজের ওপর ভিত্তি করে। তাহলে এটা বুঝতেই পেরেছো যে যেটা কিংবদন্তি সেটা কিসের ওপর ভিত্তি করেছে, লোকবিশ্বাস ও সমাজের ওপর ভিত্তি করে, যেখানে কিনা সত্যি জিনিসটা থাকবে, মানে মানুষের কাছে আগে শুনবে, মানুষ এটাকে বিশ্বাস যদি করে, সেই বিশ্বাসটা কতটা সত্যি বা কতটা মিথ্যা বা করার উপযুক্ত বা উপযুক্ত না, সেই সমস্ত জিনিসগুলো এখানে প্রথমে ঠিকঠাকভাবে যাচাইয়ের মাধ্যমে, সত্যতা প্রমাণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আছে আবার পৌরাণিক কাহিনী গড়ে উঠেছে মূলত ধর্মকে কেন্দ্র করে, মানে হচ্ছে দেখো পৌরাণিক কাহিনী মানেই হচ্ছে ঠাকুর দেবতা, তাই না? তো ঠাকুর দেবতা আমরা যাকে বলি তাকেই আমরা আবার অন্য ধর্মে বলি আল্লাহ, তাকেই আমরা অন্য ধর্মে আর বলি জেসাস, তাই তো। তো এদের ব্যাপারে বিভিন্ন যেই সমস্ত জিনিসগুলো আমরা জানবো সেটাই হয়ে যাবে কি ধর্ম ভিত্তিক। তাই পৌরাণিক কাহিনী গড়ে উঠেছে মূলত ধর্মকে কেন্দ্র করে, এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে অন্যান্য পার্থক্য। এখানে কি বলা হয়েছে, এছাড়াও কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে ইতিহাসের উপাদানগত, কালগত, তত্ত্ব বিষয়কগত, কল্পনা সংক্রান্ত প্রভৃতি বিষয়ের পার্থক্য দেখা যায়। দেখো এই কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট পার্থক্য, এগুলোকে ছেড়ে দিলেও আরও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থাকে, যেটা হলো সময় ভিত্তিক, যেটা তোমরা আশা করি বুঝতেই পারবে যে
লিখতেই পারবে যে যেটা কিংবদন্তির কথা থাকে সেখানে কিন্তু আমরা সময়ের উল্লেখ একটা পাবো, কিন্তু পৌরাণিক কাহিনীতে যেটা সময় সেটা কিন্তু উল্লেখ পাবো না। কোন সময়টার কথা বলা হচ্ছে তত্ত্ব বিষয়ক মানে এখানে বিভিন্ন তত্ত্ব থাকবে। তত্ত্ব বলতে যে বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো থাকবে সেইগুলো, কিন্তু যেটা কল্পনা থেকে পাওয়া যাবে পৌরাণিক কাহিনী সেটাতে তো কোনো তত্ত্ব থাকবে না, এটাই বলা হয়েছে। তারপরে আছে দেখো কল্পনা সংক্রান্ত, কল্পনার মাধ্যমে কি আমরা কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্রের কাজকে কি আমি বলতে পারবো ঠিক ভুল? পারবো না, তাই না? তাই এইখানে কল্পনা যেই ব্যাপারটা সেটা কিন্তু এখানে আমাদের কিংবদন্তিতে এখানে যায় না, এটা আমাদের যায় আসলেই পৌরাণিক কাহিনীতে। দেখো এই সমস্ত আরও অনেক ছোটো ছোটো বিষয় আছে, যেই বিষয়গুলোই আমি এখানে কিন্তু আলোচনা করেছি। এগুলো যদি তোমরা একটা একটা করে পয়েন্ট দাও তাহলে দিতে পারো, কিন্তু আমি বলবো যে এই পয়েন্টের মধ্যেই তোমরা এটা রেখো, তাহলে জিনিসটা আরও সুন্দর গোছানো থাকবে। তো আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।